আজকে যে চ্যাপ্টারটা শেখাবো সেটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি অনির্দিষ্ট সমাকলের পরের চ্যাপ্টার সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, সাবস্টিটিউশন মেথড বা পরিবর্ত পদ্ধতি কোনো আলাদা কোনো পদ্ধতি না, অনির্দিষ্ট সমাকলেরই একটা মানে ইন্টিগ্রেশন করারই একটা পদ্ধতি। মানে ডেরিভেটিভ করার সময় যেমন একটাই প্রসেস ডিডিএক্স অফ ফাংশনটা ডেরিভেটিভ করতে হয় এবং তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, কিন্তু সমাকলে একটা ধরো একটা সমাকল রয়েছে, সে যে সমাকলই থাক না কেন তাকে সেখান থেকে যখন আমরা ফাংশানটা বের করব, কারণ ডেরিভেটিভ থেকে ফাংশানটা বের করার প্রসেসটাই হচ্ছে সমাকলন, তো সেটার যে ওয়াইয়ের মানটা অর্থাৎ অপেক্ষকের মানটা বের করার জন্য যে একটাই প্রসেস সেই রকম কিন্তু কোনো নিয়ম নেই। অনেক কটা পদ্ধতিতে আমরা বের করতে পারি, তোমাদেরই যেমন আছে অনির্দিষ্ট সমাকল, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে চ্যাপ্টার দেখবে আংশিক সমাকলন, আর তারপরে চ্যাপ্টারটা আছে কয়েকটি বিশেষ আকার। তো এগুলোর আলাদা কোনো ফর্মুলা নেই যে এইটা করতে হবে, সেটা তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে। অর্থাৎ পরিবর্ত চ্যাপ্টারে কিছু বোঝানোর নেই, মানে এটাকে তোমাকে সমাকলই করতে হবে, কিন্তু এখানে পরিবর্ত করতে হবে, মানে এর পরিবর্তে এটা বসালে অঙ্কটা করতে সহজ হবে। হয়তো অনেক অঙ্ক অনির্দিষ্ট সমাকলে ডিরেক্টে আসবে না, সেক্ষেত্রে মানে পরিবর্তে যদি কিছু বসিয়ে অঙ্কটাকে সহজ করা যায়, শুধু সেইটা, আলাদা কোনো প্রসেস নেই এটায়। তো এখানে আমি ফার্স্টে অঙ্কেই চলে যাচ্ছি, অঙ্ক দেখলে খুব সহজে বুঝতে পারবে কিভাবে করতে হবে। তো দেখো, এখানে আমি একটা ইন্টিগ্রেশন টুকেছি, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি ডিএক্স। তো এটার ইন্টিগ্রেশন করব, যেখানে এ আর বিটা কনস্ট্যান্ট। তো এটাকে যদি অনির্দিষ্ট সমাকলে করি, অনির্দিষ্ট সমাকল হলে কী করতাম, এ এক্সটাকে দিয়ে একটা সেপারেশন করতাম আর বি দিয়ে একটা সেপারেশন করতাম, দেন এটা কনস্ট্যান্ট বলে বাইরে বের করতাম এক্স ডিএক্স, আর এখানে বি অফ ডিএক্স। তাহলে এখানে এ ইন্টু এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার বাই টু, আর এটা বিএক্স প্লাস সি। আমি অনির্দিষ্ট সমাকল করলে এটাকে এইভাবে করতাম। তো এই ম্যাথটাকেই অর্থাৎ এ এক্স প্লাস বি ফর্মে দেখবে, যেখানে পরিবর্তন আছে তার পরের পাতায় লেখা আছে কয়েকটি প্রয়োজনীয় আকারে, এই জিনিসটা বোঝানো আছে। এ এক্স প্লাস বিকে আমি যদি অনির্দিষ্ট সমাকল, আমার তো বড় হয়ে যাচ্ছে, এইটাকে আমি ছোট করার জন্য পরিবর্ত পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে পরিবর্ত পদ্ধতি করতে হয় সেটা ফার্স্টে আমি দেখাচ্ছি। মানে এই এ এক্স প্লাস বি ফর্মে যদি কোনো অঙ্ক থাকে, এটা সমস্ত অঙ্কের ক্ষেত্রেই, সেক্ষেত্রে এ এক্স প্লাস বিটাকে জেড ধরা যায়, মানে পুরো ফর্মটাকে আমি কী ধরছি, জেড ধরছি। এরপর যেটা করতে হয়, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে। মানে এইটা কিভাবে করব দেখো, মানে এখানে না বোথ সাইডে দেখো আমি আগে বুঝিয়ে নিই। ধরো যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করি, কী আসবে বোথ সাইডে, তো এখানে এ এক্সের ডেরিভেটিভটা 1 ইজুক, আর বি এ তো কনস্ট্যান্টটা 0 হয়ে যাচ্ছে, ডিজেড ডিএক্স। মানে এখান থেকে লিখতে পারি এ ডিএক্স ইজুকাল টু বা ডিএক্স ইজুকাল টু ডিজেড বাই এ, লিখতে পারি। তো এটা লিখতে পারি, এ এক্স প্লাস বি থেকে আমি ডিজেড ডিএক্সটাকে বের করে আনলাম। আচ্ছা, এইভাবে যদি না, এইভাবে করবে না, যখন পরিবর্ত পদ্ধতি বসাবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে না। কিভাবে করবে দেখো, বোথ সাইডে যার সাপেক্ষে যেটা তার সাপেক্ষে তাকে করবে, মানে উভয় পক্ষে ডেরিভেটিভ না, উভয় পক্ষে ডেরিভেটিভটা করবে। উভয় পক্ষে ডেরিভেটিভটা কী করে করবে, উভয় পক্ষে অন্তর্কলজ করে পাই। মানে ব্যাপারটা হচ্ছে এদিকে এটার ডেরিভেটিভ করবে, এটার এদিকে ডেরিভেটিভ করলে কী হবে বলো তো, এ ইন্টু ডিএক্স হবে প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0, আর এদিকে ডিজেড হবে। এইভাবে ডিএক্স ইজুকাল টু ডিজেড বাই এ, এভাবে করবে। মানে যার সাপেক্ষে তার ডেরিভেটিভ, এই জিনিসটা করবে না। এইটাও করা যায় অ্যাকচুয়ালি, এখান থেকেই ডিএক্স ইজুকাল টু ডিজেড বাই এটা এসে, কিন্তু এইভাবে লেখে না। এইভাবে না লিখে এটাকে এইভাবে লেখা হয় যে এ এক্স প্লাস বি বোথ সাইডে যার সাপেক্ষে তার, এই সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা আছে, এর সাপেক্ষে ডেরিভেটিভ এ, আর এক্সের ডেরিভেটিভ কত ডিএক্স, বি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড, এইভাবে করবে। তাহলে ডিএক্স ইজুকাল টু হচ্ছে ডিজেড বাই এ। এইবার এখানে বসিয়ে দাও, মানে আমি এ এক্স প্লাস বিকে যেহেতু জেড ধরেছি, আমার ডিএক্সটাও কিন্তু ডিজেড দিয়ে আনতে হবে। মানে একটাকে পরিবর্ত করছি আর একটাকে পরিবর্ত করবো না, তা করলে কিন্তু হবে না। মানে এ এক্স প্লাস বিটাকে যেহেতু জেড ধরেছি, এটা জেড লিখলাম,
আচ্ছা, আর ডিএক্স এর মানে কত বের করলাম, ডিজেড বাই এ। এবার দেখো এটাকে কনস্ট্যান্ট বলে বাইরে বের করলাম, তাহলে এটা কি হলো, জেড ডিজেড হলো। তাহলে জেড ডিজেড মানে কত, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে 1 বাই এ জেড স্কোয়ার মানে হচ্ছে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এইটা এলো, মানে কি এলো, এ এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার বাই 2a প্লাস সি। আচ্ছা, তোমার এখানে মনে হতে পারে যে এই অঙ্কের অ্যান্সারটা তো এইটা এলো আর এই অঙ্কের অ্যান্সারটা তো এইটা এলো, যে দুটোর তো অঙ্কের অ্যান্সার আলাদা আলাদা এলো। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু একই, এখানেও এক্সের এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাও এক্সের একটা দ্বিঘাত সমীকরণ, জাস্ট এখানে কনস্ট্যান্টের পরিবর্তন হয়, মানে কনস্ট্যান্টের জাস্ট এই দুটো অ্যান্সারে কনস্ট্যান্টের পরিবর্তন। এবং এই অঙ্কগুলোতে কি হয়, ধরো কোনো জায়গায় ধরো এ প্লাস বি ধরো থাকলো, তুমি পুরো কনস্ট্যান্টটাকে একবারে সি লিখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না এখানে। মানে এখানে কনস্ট্যান্টের জন্য অঙ্কটার কোনো অসুবিধা হবে না। এ প্লাস বি আছে, তুমি পরের লাইনে লিখতে পারো এ প্লাস বি এর জায়গায় সি লিখে দিতে পারো, এই দুটোকে একসাথে না করে। কারণ দেখো এ প্লাস বি এর ডেরিভেটিভ যদি করা হয়, যে কোনো কনস্ট্যান্টেরই যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে সেটা কী হচ্ছে, 0 হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে লেখাই যায়, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে যেটা আমাদের প্রথম নিয়ম আমরা জানলাম, যে ইন্টিগ্রেশন অফ যদি এ এক্স প্লাস বি ফর্মে, যদি এই ফর্মে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, তো সেখানে আমি চুপচাপ এ এক্স প্লাস বিটাকে কী ধরবো, জেড ধরবো, এবং সেক্ষেত্রে অঙ্কটা করতে অনেক কী হবে, সুবিধে হয়ে যাবে আমাদের। আর এই জায়গাটা কিন্তু ভালো করে একটু বোঝার আছে, এটা ডেরিভেটিভ থেকে অ্যাকচুয়ালি এসছে, বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে, কিন্তু এইটাকেও করে না, এইখানে এইভাবে করে নেয়, মানে যার সাপেক্ষে তার, মানে এদিকে এক্সের ডেরিভেটিভ ডিএক্স, এদিকে জেডের ডেরিভেটিভ ডিজেড, তাতে অসুবিধা নেই, রেজাল্টটা আলটিমেটলি একই আসে। এইটা করলে সুবিধা হয় এবং এইভাবেই করতে হয়, এখানে কারোর সাপেক্ষে করার দরকার নেই, যার দিকে তার, মানে এই দিকটা এর সাপেক্ষে, দুদিকে দুটোর মতো ডেরিভেটিভ হচ্ছে। তাহলে ফার্স্টে আমি এই ফর্মুলাটা শিখলাম, এবং বইয়ে দেখবে ওখানে লেখা আছে কয়েকটি প্রয়োজনীয় আকারে, প্রথম ফর্মুলাটা এটা রয়েছে, কিভাবে ধরতে হবে। এইবার দেখো এই রকম যদি কোনো ইন্টিগ্রেশান থাকে, মানে ইন্টিগ্রেশনটা কীরকম, এখানে আমি একটা মানে মডেল ধরে করে নিচ্ছি, তো তোমাদের তার পরীক্ষা নিচ্ছে এফএক্স থাকবে না, এফএক্সের জায়গায় একটা মান থাকবে, আমি এখানে এফএক্স ধরে করছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তোমরা যখন অঙ্ক আমি যখন করাবো তখন বুঝতেই পারবে। এক্ষেত্রে আমি এফএক্স ধরে ফার্স্টে করাচ্ছি। দেখো ফার্স্টে কী আছে, এফএক্স হোল টু দি পাওয়ার এন আছে, মানে কোনো ফাংশনের মাথায় ধরো হোল টু দি পাওয়ার এন, এন না থেকে স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, হোল টু দি পাওয়ার 4 থাকতে পারে, এবং তারপর কি আছে, এই যে ভেতরে যে ফাংশনটা তার ধরো ডেরিভেটিভ আছে, সেটা নিজেকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে, অঙ্ক বলে বুঝতে পারবে। তো এফ ড্যাশ এক্স আছে, এবার যেহেতু এক্সের ফাংশন আছে, ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেশনটা ডিএক্সের সাপেক্ষে। তো এই ধরনের যদি কোনো ফাংশন থাকে, তো কি করে করব আমরা, এই ধরনের ফাংশন থাকলে আমরা কাকে ধরবো, কাকে ধরলে এই ধরনের অঙ্ক দিয়ে যখন তুমি অনির্দিষ্ট সমকাল পদ্ধতিতে করো, ইন্টিগ্রেশন করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে যদি এইভাবে তুমি করতে যাও। এটার অনির্দিষ্ট সমকাল কীভাবে করবে, এটার অনির্দিষ্ট সমকাল পদ্ধতিতে পারবে না, কঠিন হয়ে যাবে, কঠিন মানে হবেই না। এইখানে যদি দেখো আমি এফ এক্সকে জেড ধরে নিই, মানে ভেতরের ফাংশনটাকে জেড ধরলাম, তাহলে আমি বললাম যার সাপেক্ষে তার ডেরিভেটিভ, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ করলে কী আসবে, এফ ড্যাশ এক্স হবে, আর ভেতরের ফাংশনটা তো এক্সই আছে, অসুবিধা নেই। আর এদিকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, ডিজেড হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স আর সরি এখানে একটা বাদ চলে গেল, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স হবে, মানে এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ব্যাপারটা কী হচ্ছে, ডিএক্স হচ্ছে, মানে এক্স ইজুকাল টু যদি জেড হয়, তাহলে বোথ সাইডে যদি উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করা, ডিএক্স ইজুকাল টু ডিজেড। কোথা থেকে আসছে এটা, যদি ভাবো যে আমি বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এদিকে 1 আসছে, এদিকে দেখো ডিজেড বাই ডিএক্স আসছে, ব্যাপারটা কিন্তু একই আসবে, দেখো ডিএক্স ইজুকাল টু ডিজেড এসছে, বুঝছে। তো এক্স ইজ মানে যার সাপেক্ষে তার ডেরিভেটিভ, মানে এদিকটায় কী হচ্ছে, এদিকটা হচ্ছে দেখো এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, আর এক্সের ডেরিভেটিভ ডিএক্স ইজুকাল টু, আর এদিকে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী আসছে, ডিজেড আসছে। তাহলে দেখো এখানে এফ এক্সের জায়গায় আমি কী ধরবো, জেড টু দি জেড ধরলাম, ছোটো হয়ে গেল, আর এফ ড্যাশ এক্স ডিএক্স মানে কত এসছে আমার, ডিজেড এসছে, এই পুরোটা মানে কিন্তু ডিজেড চলে এসছে।
তাহলে জেড টু দি পাওয়ার এন ডিজেডের ফর্মুলা কি, এখানে জেড আছে, ডিজেডের সাপেক্ষে আছে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এদিকে যদি জেডের ফাংশন হয় এটাকেও কিন্তু ডিজেড হতে হবে। এরকম রাখলে হবে না যে অঙ্ক একদিকে জেড আছে এখানে ডিএক্স আছে, তাহলে কিন্তু হবে না। মানে যা এখানে তুমি ফাংশনটাকে যে ফর্মে নিয়ে যাবে ডিজেড, মানে এইটাকেও কিন্তু ডিজেডই তাহলে নিয়ে যেতে হবে। যেহেতু এটাকে জেড ধরেছি, সাধারণত জেডই ধরা হয়, এটাকেও কিন্তু ডিজেডে নিয়ে গেছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে জেড মানে হচ্ছে এফ এক্স, তাহলে এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি হয়ে গেল। কত সহজে দেখো ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এটাকে যদি আমি অনির্দিষ্ট সমাকল পদ্ধতিতে করতাম তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যেত। এভাবে করলে অঙ্কটা কী হচ্ছে, অনেকটা ছোট হয়ে যাচ্ছে। মানে পরিবর্ত পদ্ধতি হচ্ছে অনির্দিষ্ট সমাকল পদ্ধতিতে যেগুলো করা যাবে না বা বড় হয়ে যাবে তার সাবস্টিটিউটে কিছু বসিয়ে অঙ্কটাকে সহজ করার পদ্ধতি হচ্ছে পরিবর্ত পদ্ধতি। আরেকটা ফর্ম দেখো, ওপরে নিচে যে এখানে এফ এক্স ছিল আর এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স ছিল পাশে, এখানে হচ্ছে এফ এক্সটা নিচে, হোল টু দি পাওয়ার এন আর দিলাম না, দিলেও কোনো অসুবিধা নেই। আর ওপরে হচ্ছে এফ এক্সের ডেরিভেটিভটা ওপরে আছে আর ফাংশনটা নিচে আছে আর পাশে ডিএক্স আছে। মানে দেখে বুঝতে হবে যে নিচে যে ফাংশনটা আমার দেওয়া আছে তার ডেরিভেটিভটা ওপরে রয়েছে। এই ধরনের অঙ্কগুলো তো একইভাবেই এফ এক্স ইজুকাল টু জেড যদি ধরো, তাহলে এফ এক্সের ডেরিভেটিভটা কী হবে, এফ ড্যাশ এক্স ইন্টু এক্সের সাপেক্ষে ডিএক্স আর এদিকে ডিজেড। তাহলে দেখো ওপরে এফ ড্যাশ এক্স আছে, ডিএক্স তো ওপরেই আছে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা পাশে থাকলে কি ডিএক্সটা তো ওপরে অ্যাকচুয়ালি। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্সের জায়গায় কী লিখতে পারি, ডিজেড, আর এফ এক্সের জায়গায় কী লিখতে পারি, ডিজেড। তাহলে ডিজেড বাই জেডের ইন্টিগ্রেশন, ওয়ান বাই জেডের ইন্টিগ্রেশনটা কী হয়, লগ অফ মড জেড হয় প্লাস সি। তার মানে কী হচ্ছে, লগ অফ, কত সহজে দেখো হয়ে যাচ্ছে। জেড আবার লাস্টে কিন্তু জেড রেখে দিও না, জেড রাখলে কিন্তু কেটে দেবে, কারণ অঙ্ক কিন্তু জেডে দেওয়া নেই, আমরা অঙ্কটার সুবিধার জন্য করে নিয়েছি এটাকে। তাহলে জেডের জায়গায় এফ এক্স লিখলাম প্লাস সি হলো। আচ্ছা এইটাকে দেখো আমি একটা অঙ্কে দেখাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটাকে একটা প্রয়োগ দেখিয়ে দিচ্ছি, এটার আমি একটা, দেখো এখানে আমি একটা অঙ্ক টুকেছি। কি করে বুঝবো নিচের ডেরিভেটিভ ওপরে আছে, ভালো করে দেখো। 2 এর ডেরিভেটিভটা কত হয়, 0 হয়, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত, 3x² হয়। এইবার 3টা উপরে নেই, নাই থাকতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু আমার তো x² টার্মটা আছে, সেহেতু আমি 3টাকে বাইরে 1/3 দিয়ে উপরে 3 করে নিতেই পারবো, অসুবিধা নেই, তাতে কনস্ট্যান্টের জন্য অসুবিধা হবে না। টার্মটা দেখবে, 2 এর ডেরিভেটিভ 0, যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত, 3x², মানে অ্যাকচুয়ালি নিচের ডেরিভেটিভ হচ্ছে কত, নিচের ডেরিভেটিভটা 3x²। তাহলে ওপরে কী আছে, x² আছে তো। তাহলে দেখো কী আছে, নিচে যে ফাংশন হচ্ছে তার ডেরিভেটিভটা কী আছে, ওপরে আছে তো। সে কনস্ট্যান্ট একটু এদিক সেদিক হতেই পারে, সেটাকে নিচে ঠিক করে নেব, কিন্তু অ্যাকচুয়ালি নিচের ডেরিভেটিভটা ওপরে আছে তো, এই যে নিচের ডেরিভেটিভটা ওপরে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমি কি করব, আগে নিজেকে দেখে চিনতে হবে যে নিচের ডেরিভেটিভ ওপরে আছে, তার মানে আমাকে অবশ্যই নিচে যে ফাংশনটা আছে সেটাকে কি ধরতে হবে, জেড ধরতে হবে। আচ্ছা মানে যার সাপেক্ষে তা, এটাকে অ্যাকচুয়ালি কী লেখা বলতে, ডি দিয়ে লেখা হয়, মানে কারোর সাপেক্ষে করা হয় না। এর সাপেক্ষে এর ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি তো ডিডিএক্স দিয়ে লেখা হয়, এক্সের সাপেক্ষে হয় বলে, কিন্তু এখানে এটা লিখবো না, এক্সের সাপেক্ষে লিখবো না, এখানে তা না লিখে অনলি ডি দিয়ে লিখবো। অনলি ডি দিয়ে লিখলে কি, শুধু ডেরিভেটিভ হচ্ছে যেদিকে তার সাপেক্ষে, আর এদিকে ডিএসআই ডিজেড, এই ডি দিয়ে শুধু ডেরিভেটিভটা বোঝাচ্ছে। মানে ডেরিভেটিভ তো অ্যাকচুয়ালি ডিডিএক্স দিয়ে, মানে যার সাপেক্ষে হয়, অ্যাকচুয়ালি যার সাপেক্ষে হয় তাকে তো নিচে দেওয়া হয় ডিএক্সটাকে, এখানে কারোর সাপেক্ষে করছি না, যার সাইডে তার, এই জন্য দুপাশে ডিও লিখতে পারো যদি নিজেদের অসুবিধা হয়। তাহলে এদিকে কি হবে, এর 2 এর ডেরিভেটিভ 0, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত, 3x² ইন্টু এক্সের ডেরিভেটিভটা কত, ডিএক্স, এক্সের ডেরিভেটিভটা ডিএক্স। শুধু 3x² লিখলে হবে না, কারণ তখন কিন্তু তোমাদের যখন ডিডিএক্স লিখতে তখন 3x² ইন্টু, যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হতো তাই জন্য ডিএক্স অ্যাকচুয়ালি কেটে যেত 3x² লিখতে। কিন্তু এখানে যখন তুমি করছো তখন কিন্তু তুমি ডিএর, এটা তো 0, আর 3x² ইন্টু ফাংশনটা কিন্তু একটা ডেরিভেটিভ হচ্ছে, এই যে ডিএক্স কিন্তু থেকে যাচ্ছে, সুতরাং ডিএক্সটা কিন্তু লিখতেই হবে, না কিন্তু মিলবেও না অঙ্কটা। ডিজেড হলো, তাহলে এখানে কি হলো, 3x² ডিএক্স ইজুকাল টু ডিজেড। আমি ওপরে কি দেখলাম, x² ডিএক্স আছে, তাহলে x² ডিএক্স ইজুকাল টু 1/3 ডিজেড।
এটাও করতে পারতে, বাইরে 1/3 দিয়ে ওপরে 3 লিখে 3x² dx এর জায়গায় dz লিখতে পারতে। আমি x² dxটা বের করে নিলাম, ওপরে যেহেতু x² dx আছে, তাহলে x² dz মানে 1/3টা আমি একবারে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম, ওপরে dz হলো। আর 2 + x³ কত z। কত সহজে, এটা কি সহজে অনির্দিষ্ট সমাকলে বের করতে পারতে না, কিন্তু এটা পরিবর্তে অর্থাৎ কারোর পরিবর্তে বসিয়ে z বসিয়ে অঙ্কটা কী হলো অনেকটা সুবিধে হয়ে গেল। তাহলে dz/zটা কী হবে 1/3 log of mod z প্লাস c। জেডের মানটা কিন্তু নিজেকে পুট করতে হবে, log of 2 + x³ প্লাস c। এই যে অঙ্কটা কত সহজে হয়ে গেল। আচ্ছা দেখো, এইটা একটা ফাংশন আছে, এইটা একটা মানে এগুলো সব আকার, এইরকম টার্ম থাকলে কি করে করবে। e⁻x, এখানে fx থাকবে, fx-এর সাথে প্লাস আকারে কে থাকবে, মানে e⁻x-এর সাথে একটা গুণের আকার আছে অ্যাকচুয়ালি, fx-এর সাথে তার ডেরিভেটিভটা থাকবে। এইরকম যদি থাকে তাহলে আমরা কি করে করব, ধরো e⁻x-টা বাইরে আছে, তার সাথে গুণের আকারে কে আছে, যে কোনো ফাংশান দিয়ে ফাংশানটা ডেরিভেটিভটা রয়েছে, তখন আমরা কীভাবে এই অঙ্কটাকে যদি করি, একে যদি সেপারেশন করি e⁻x fx dx আর e⁻x x x, তারপর আমি কী করব, তখন তো হতো না। এটাকে যদি অনির্দিষ্ট সমাকলে করতাম এই একটা টার্ম আসতো, আর e⁻x f'(x) dx আসতো। তারপর কী করতাম, আমরা তো গুণের সূত্র জানি না, ডেরিভেটিভের গুণের সূত্র জানি, ইন্টিগ্রালের তো গুণের সূত্র জানি না। তখন কি করব, এই ধরনের টার্ম থাকলে e⁻x আর fx এই ফাংশনটাকে সেট ধরবে, মানে ফাংশনটা রয়েছে e⁻x আর ব্র্যাকেটের মধ্যে fx আর তার প্লাসই তার ডেরিভেটিভটা রয়েছে আর dx আছে। আচ্ছা এইরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে কি করব, e⁻x fx-কে জেড ধরবো। কেন দেখো ধরবো, কত সহজ হয়ে যাবে। আচ্ছা বোথ সাইডে ডেরিভেটিভ হবে, যে যার সাপেক্ষে তার অনলি ডি দিয়ে লিখছি, এদিকে গুণের ফর্মায় আছে, তাহলে প্রথম ফাংশন ইন্টু ডি অফ fx, আচ্ছা প্লাস fx ডি অফ e⁻x ইজ ইকুয়াল টু dz। আমি পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা fx-এর ডেরিভেটিভ কত, f'(x) ইন্টু কিন্তু ফাংশনটার একটা ডেরিভেটিভ হবে, বারবার বলছি এখানে কিন্তু ফাংশনটার একটা ডেরিভেটিভ হবে, কারণ এটা এক্সের সাপেক্ষে নেই, সুতরাং ডি আর ফাংশন এক্স dx হবে, কারণ e⁻x আর fx-এর ডেরিভেটিভ f'(x), কিন্তু এক্সের তো একটা হবে, তাহলে e⁻x f'(x) dx প্লাস fx, e⁻x-এর ডেরিভেটিভ কত হবে, e⁻x ইন্টু ফাংশনটার একটা ডেরিভেটিভ মানে dx হবে ইজ ইকুয়াল টু dz। আচ্ছা এই লাইনটার পরের লাইনটা পরের পাতায় চলে যাচ্ছি। আচ্ছা আগের পাতার লাস্ট লাইনটা এখানে লিখলাম e⁻x f'(x) dx প্লাস fx e⁻x dx। তো আমি এখানে যেটা করবো e⁻x-টা কমন নিয়ে নিচ্ছি, ভেতরে f'(x) প্লাস fx আর dx-টা বাইরে রাখছি ইজ ইকুয়াল টু dz, এটা সাজিয়ে নিলাম। ভালো করে যদি খেয়াল করো দেখো e⁻x-টা কমন নিয়ে ভেতরে পড়ে থাকছে f'(x) প্লাস fx dx ইজ ইকুয়াল টু dz। এই যে ফাংশনটা, পুরো ফাংশনটা দেখো dz চলে এসছে, কত সহজে হয়ে গেল দেখো, পুরো ফাংশনটা dz এসছে। dz-এর ইন্টিগ্রেশনটা আমরা কত জানি, জেড হয়, জেড প্লাস সি, আর জেড আমরা কাকে ধরেছিলাম, e⁻x-কে ধরেছিলাম, e⁻x fx-কে, তাহলে e⁻fx প্লাস কত সহজে দেখো অঙ্কটা হয়ে গেল। মানে দেখতে পারলে তাহলে এইরকম আকারে যদি কোনো অঙ্ক থাকে e⁻x ব্র্যাকেটের মধ্যে ফাংশন এবং তার ডেরিভেটিভটা থাকতে হবে, তাহলে আমরা কি করব, e⁻x আর ফাংশনটাকে এই দুটোকে মানে e⁻x-কে আর ফাংশনটাকে দুটোকে মিলিয়ে কি ধরবো, সেট ধরবো। এটাই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা যদি করে আমরা ডেরিভেটিভ করে মানটা পুট করি তাহলে অঙ্কটা কী হবে, অনেকটা ছোট হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আমি কতগুলো সূত্র লিখলাম, মানে অনির্দিষ্ট সমাকলে আমরা কি দেখেছিলাম, সাইন এক্সের ইন্টিগ্রেশনটা কি দেখেছিলাম, সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হয়, সাইন এক্সের মাইনাস আসে cos x প্লাস সি, বা ইন্টিগ্রেশন cos x ডিএক্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, সাইন এক্স প্লাস সি। বাট আমরা কিন্তু ট্যান এক্সের শুধু ইন্টিগ্রেশন হয়নি, ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়েছে, বা sec² x-এর হয়েছে, কিন্তু অনলি ট্যান এক্স, অনলি কট, অনলি সেক, অনলি কোসেকের কিন্তু কোনো ইন্টিগ্রেশন হয়নি।
ইন্টিগ্রেশন অফ অনলি tan x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ sec x প্লাস সি। তো বুঝতেই পারছি এগুলো মুখস্থ করতে হবে। তো একটা কাজ করি, আমি একটু প্রমাণগুলো একটা প্রমাণ করে দিই, সুবিধা হবে তোমার। আমি কিন্তু এটা দেখো, এইটা ডেরিভেটিভ এটা বোঝাই যাচ্ছে, মানে আমি যদি ddx অফ এইটা লিখি log অফ sec x প্লাস সি যদি লিখি, এটার ডেরিভেটিভ যে tan x হবে সেটা আমরা জানি, কারণ আমরা আগে এটা জেনে গেছি যে এটাই হয় সাধারণত। দেখো log sec x এর ডেরিভেটিভ কত হবে, 1 ফাংশনটা ইন্টু ফাংশনটা ডেরিভেটিভ কত sec x tan x, এক্সের সাপেক্ষে যেহেতু করছি, আর সি এর ডেরিভেটিভ 0, sec x কেটে গিয়ে tan x আসছে। এই যে ইন্টিগ্রেশন tan x এর হচ্ছে তোমার log অফ sec x প্লাস সি। কিন্তু এবার আমরা তা করব না, এইবার আমি এই প্রমাণগুলো একটাই করে দিচ্ছি, পরিবর্তে সাহায্য নিয়ে করব। পরিবর্তে সাহায্য নিয়ে কী করে করবো সেটা একটু দেখি। ইন্টিগ্রেশন অফ tan x dx আছে, তাই তো? তো এটার ইন্টিগ্রেশনটা আমরা কী বললাম, log অফ sec x প্লাস সি। তো আমি এটা পরিবর্তে হেল্প নিয়ে করব। দেখো tan xটাকে আমি কী লিখতে পারি, sin x বাই cos x dx। একটা জিনিস খেয়াল করো, নিচের ডেরিভেটিভটা উপরে আছে, cos x এর ডেরিভেটিভ কত, sin x, তো তাহলে মানে cos x এর মাইনাস sin x, তো সেক্ষেত্রে অসুবিধা নেই, আমরা সে মাইনাস মানে অ্যাকচুয়ালি তো ওটা কনস্ট্যান্ট নিয়ে তো কোনো ঝামেলা হবে না। আমাদের যেটা ঝামেলা হয় সেটা যে ফাংশনটা তো এসছে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, মাইনাস sin x তো আছে। তাহলে আমরা কি করব, নিচের ডেরিভেটিভ ওপরে থাকলে আমরা কি করি, নিচেরটাকে ধরি, তো ধরলাম। তাহলে বোথ সাইডে অনলি ডি দেবো। এই লাইনটা করার দরকার নেই, আমি তোমাদের সুবিধার জন্য এই লাইনটা আমি বারবার করছি। যার সাপেক্ষে তার ডেরিভেটিভ করলাম। তাহলে cos x এর ডেরিভেটিভ কত, sin x ইন্টু মাইনাস sin x ইন্টু ফাংশনটা ডেরিভেটিভ কত হবে, dx ইকুয়াল টু dz, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি তাহলে দেখো sin x dx মানে কত, মাইনাস dz, আর cos x মানে কত, z। তাহলে মাইনাস dz বাই z মানে কত, log অফ mod z প্লাস সি। z মানে হচ্ছে cos x প্লাস সি। তাহলে এইটাকে একটু সাজিয়ে লিখছি, মাইনাস অফ log অফ cos x ছিল প্লাস সি। এই লগটাকে যদি নিচে না, যেহেতু এখানে সেক বসালে কসের উল্টোটা বসালে মাইনাসটা উঠে যাবে, তাহলে log অফ sec x প্লাস সি। মানে এই মাইনাসটার জন্য কী হয়েছে বলো তো, মানে ব্যাপারটা 1/log কসটাকে নিচে নামিয়ে দিয়েছি, তাই সেক হয়ে গেছে। এই মাইনাসটা উঠিয়ে ভেতরটাকে ঘুরিয়ে দিয়েছি, কসটাকে সেক করে দিয়েছি নিচে নামিয়ে। এইভাবে এখানকার প্রত্যেকটাকে ইন্টিগ্রেশন করে করে এদিকটা প্রুফ করা যাবে। কিন্তু আমি বলবো মুখস্থ তো করতেই হবে, কারণ পরীক্ষায় তো তুমি করে করে দেখবে না তোমরা। tan x এর ডেরিভেটিভ হচ্ছে log অফ sec x, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ sin x প্লাস সি, sec x এর দুটো আছে log অফ sec x প্লাস tan x প্লাস সি। সব মডিউলাসটা নেবে, কারণ এখানে বুঝতে পারছি একটা মাইনাসের ব্যাপার থাকে, তো সেই জন্য মডিউলাসটা নেওয়া হয়। আচ্ছা, এখানে হচ্ছে log অফ এই sec x এর আরেকটা ইন্টিগ্রেশন আছে log অফ tan π/4 প্লাস x/2 প্লাস সি। cosec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ cosec x মাইনাস cot x প্লাস সি, আর log অফ tan x/2 প্লাস সি। তো আমি এইখানেই পরিবর্তের বোঝানোটা কমপ্লিট হলো। পরিবর্তে আর কিছু বোঝানোর নেই, কার সাবস্টিটিউটে কী বসালে অঙ্ক করতে সুবিধা হবে, আর এই চারটের ইন্টিগ্রেশন যেটা আগের চ্যাপ্টারে ছিল না সেটা পরিবর্তে সাহায্য নিয়ে দেখবে, বইয়ে প্রত্যেকটা অঙ্ক প্রুফ করা আছে, তো সেটা নিজে করে দেখে নেবে। তো আমি এইখানে আজকে বোঝানোটা কমপ্লিট করলাম। তারপর আগে তুমি বুঝে উদাহরণগুলো একটু দেখো, উদাহরণগুলো দেখার পর আমি আর একটা ভিডিও করব যেখানে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করে দেবো, কারণ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা না করলে বোঝাটা সত্যি অসুবিধা হবে। তো আজকে বোঝানোটা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল বোঝানোটা। এই দেখো, দিয়ে উদাহরণগুলো একটু দেখো ভালো করে, তারপর আমি কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে।